তো দেখো আজকে আমাদের সিডিপির যে পিওয়াইকিউ সিরিজ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজের 15 নম্বর ক্লাস। তার মানে এর আগে আমরা অলরেডি 14টা ক্লাস করে নিয়েছি। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা ফুল ফ্লেজ প্রিপারেশনের জন্য আমাদের 3টে জিনিস খুব প্রয়োজন। ফার্স্ট হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, মানে প্রথমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো তোমরা জানো যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের যে পেড ব্যাচের কোর্স সেখানে কিন্তু ক্লাস রেগুলারলি হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে প্র্যাকটিস। এবার দেখবে যে তোমাদেরকে আমরা কি করাই, কনসেপ্ট ক্লিয়ার করাই প্রথমে, মানে প্রথমে ক্লাস হয়ে গেল, তার উপর বেস করে যে তোমাদের ধরো যে একটা থিওরি পড়ালাম তার উপর বেস করে কিন্তু কি করাই না এমসিকিউ করাই। সেকেন্ড হচ্ছে পিওয়াই কিউজ, যেটা খুব বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে বলেছি যে সিটেটের প্রিভিয়াস 10 ইয়ার্স পেপার 1 এবং পেপার 2 এটা কিন্তু তোমাদেরকে কি করাবো না, তোমাদের এটা প্র্যাকটিস করাবো, ভেঙে ভেঙে আনসারগুলো করাবো। তাহলে তোমরা যদি এইভাবে পড়ো যে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করলে তারপরে প্র্যাকটিস করলে, এবার প্র্যাকটিসের জন্য তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ কি হচ্ছে না মক টেস্ট নেওয়া হচ্ছে। তো আমাদের যে সিরাজেম একাডেমির অ্যাপ, তোমরা ওখানে গিয়ে মক টেস্টগুলো দেবে, দেন তোমাদের হচ্ছে পিওয়াই কিউজ। তো আজকে আমাদের পিওয়াই কিউ সিরিজের 15 নম্বর ক্লাস। তো চলো শুরু করি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ইউটিউবে দেখছো, যে আমাদের আপার প্রাইমারি টেটের এই যে টেট মুক্তি ব্যাচের এটা প্রায় দেখো আপার প্রাইমারি সায়েন্স এবং আর্টস দুটো ব্যাচে কিন্তু প্যারালালি চলছে। তো এই সংক্রান্ত তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের যে সাপোর্টেড নাম্বার দেখতে পাচ্ছ, এটা সাপোর্টিং নাম্বার, এই নাম্বারে তোমরা কল করে ডিটেলস পেয়ে যাবে। তোমরা ওই নম্বরে কল করবে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করে নেবে এনরোলমেন্ট হওয়ার আগে। নেক্সট, তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। ফার্স্ট দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, বিকাশের কোন নীতিটি বলে যে বিকাশ মাথা থেকে পা, বলছে পা দিক বরাবর ঘটে? বলো। সেফালোকর্ডাল, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। সেফালোকর্ডাল, তো তোমাদেরকে আমি দুটো ডাইরেকশন পড়িয়েছিলাম বিকাশের, একটা হচ্ছে সেফালোকর্ডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তাহলে দেখো সেফালোকর্ডাল, তো তোমাদেরকে বলেছিলাম এই যে সেফালো কথার মানে হচ্ছে হেড, আরেকবার একটু ঝালিয়ে নিই আমরা। সেফালো কথার মানে হচ্ছে হেড আর কর্ডাল কথার মানে হচ্ছে লেগ বা টো বা পা। তো যেহেতু দেখো সেফালো কথাটা আগে আছে, সেই জন্য মাথার বিকাশটা আগে হয়, তারপরে হয় পায়ের বিকাশ। তার মানে আমাদের যে বিকাশের এই নীতি অনুযায়ী আমাদের বিকাশটা হয় টপ টু বটম, মানে উপর থেকে নিচের দিকে। আর একটা প্রক্সিমো ডিস্টাল কি বলেছিলাম বলো দেখি? সেন্টার থেকে বাইরের দিকে, মানে ভেতর থেকে বাইরের দিকে। মানে আমাদের বিকাশ প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল অনুযায়ী আমাদের বিকাশ কোথা থেকে হয় না ভেতরে শুরু হয়, ভেতর থেকে ধীরে ধীরে বাইরের দিকে আসে। তার মানে আমাদের সবচেয়ে যদি আমরা বলি সেন্টারে আছে আমাদের স্পাইনাল কর্ড, তারপরে আমাদের কাঁধ, তারপরে হচ্ছে কনুই এবং সব শেষে হয় আমাদের ফিঙ্গার্স। তো এই দুটোই ডাইরেকশন, আর এখান থেকেই তোমাদের কি হয় না তোমাদের দেখবে যে ডাইরেকশন থেকে কোয়েশ্চেন করলে এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু জিজ্ঞেস করা হয়। বারবার দেখতে পাচ্ছ তোমরা, যে বারবার দেখতে পাচ্ছ যে রিপিটেশন হচ্ছে কোয়েশ্চেনগুলো। নেক্সট, নেক্সট দেখো, কল্পনা, সমালোচনামূলক চিন্তা এবং মেটাকগনিশন ইত্যাদি বুদ্ধিভিত্তিক ক্ষমতাগুলি প্রধানত ড্যাশ বিকাশ ক্ষেত্রের অন্তর্ভুক্ত। সি, বাকিরা দেখতে পাচ্ছ? এ হচ্ছে সোশ্যাল সামাজিক, বি হচ্ছে ফিজিক্যাল শারীরিক, সি হচ্ছে নৈতিক, ডি
তাহলে দেখতেই পাচ্ছ যে কল্পনা, এই যে এখানে দেখো যে তোমার হচ্ছে ইমাজিনেশন, তারপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপর হচ্ছে মেটাকগনিশন, এগুলো সবই হচ্ছে আমাদের কি, আমরা যদি এগুলোকে একটা মানে বাক্যে বলি সেগুলো হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটিস, তাই তো, মেন্টাল অ্যাক্টিভিটিস। তো এগুলোকে একসাথে আমরা কি বলবো, তো দেখো একটা একটা করে ভেঙে যদি বলি, সোশ্যাল মানে কি বুঝি আমরা, ইন্টারাকশন উইথ আদার্স। তারপরে ফিজিক্যাল, দেখো ফিজিক্যাল হচ্ছে আমাদের বলেছিলাম যে ফিজিক্যাল মানে শারীরিক বিকাশ, এটা কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে কি বুঝিয়েছিলাম তোমাদের, বলো। তাহলে ফিজিক্যাল বলতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে বিকাশ সেগুলোকে আমরা বলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে মোরাল, তারপরে হচ্ছে কগনিটিভ। তো মনে রাখবে এই যে মোরাল, এই মোরাল ডেভেলপমেন্টটাও কিন্তু কগনিটিভের মধ্যেই আছে। তোমরা ভাবতে পারো এইভাবে যে কগনিটিভ ডেভেলপমেন্টটা হচ্ছে একটা সুপারসেট, আর তার মধ্যে মোরাল ডেভেলপমেন্টটা হচ্ছে একটা সাবসেট। তার মানে তোমার অপশনে যদি ধরো, অপশনে যদি কি থাকে, কগনিটিভ ডেভেলপমেন্ট থাকে, তাহলে আর আলাদাভাবে কিন্তু মোরাল ডেভেলপমেন্ট বলার প্রয়োজন নেই। তাহলে তোমরা যারা 4 নম্বর অপশনটা বলেছো তারা কিন্তু সঠিক বলেছো, এই ডিটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারলে, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু আমাদের মোরাল ডেভেলপমেন্টটা আছে, সেই জন্য আলাদাভাবে কগনিটিভ ডেভেলপমেন্ট থাকলে আর মোরাল ডেভেলপমেন্ট বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার হয়েছে বলো। তোমরা চ্যাটে অনেকে আনসার করছো, ডি, ভেরি গুড। ক্লিয়ার হয়েছে তোমাদের, একটু রেসপন্স করবে তাহলে পরের কোশ্চেনে যাব। নেক্সট, শৈশবের প্রাথমিক পর্যায়ে নিম্নলিখিত কোন সংস্থাগুলি শিশুদের সামাজিকরণের প্রধান মাধ্যম হিসাবে কাজ করে? অপশন সি। আবার কেউ বলছো ডি। দেখো আমাদের লার্নিংটাও বললাম, তোমাদের বারবার বলি লার্নিং হচ্ছে আমাদের একটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, ওই জন্য তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে, তোমরাও অ্যাক্টিভ থাকবে, তাহলে আমাকেও বলতে খুব সুবিধা হবে, আমাকেও ভালো লাগবে। তো তোমরা ভার্বালি আনসার দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে বলেছে প্রধান মাধ্যম হিসাবে কাজ করে। তো আমরা জানি যে একটা বাচ্চার যে সোশ্যালাইজেশন বলতে পারো, ইন্টারাকশনটা শুরু হয় আমাদের পরিবার থেকে। এবার দেখো এখানে আমরা অপশন দেখব যে ফ্যামিলি কোথায় আছে। ফ্যামিলি হচ্ছে আমাদের কি বলেছিলাম যে প্রাইমারি এজেন্ট, আর স্কুল যদি বলো তাহলে স্কুল হচ্ছে আমাদের সেকেন্ডারি এজেন্ট। তাহলে যেহেতু এখানে বলেছে দেখো এতে কোয়েশ্চেনে দেখো অ্যাক্টস অ্যাজ প্রাইমারি এজেন্সিজ, তাই তো, মানে এটা কি করে না প্রধান মাধ্যম হিসাবে কাজ করে। তাহলে আমরা প্রথমেই দেখব যে প্রাইমারি এজেন্সি হচ্ছে আমাদের পরিবার। তাহলে পরিবার কোন অপশনে আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা সি অপশনে আছে, ফ্যামিলি অ্যান্ড নেবারহুড। বুঝতে পারলে, যদি সেকেন্ডারি বলতো তাহলে কি হতো, স্কুল হতো, যদি সেকেন্ডারি বলতো তাহলে স্কুল হতো। তাহলে এখানে প্রধান মাধ্যম বলেছে সেই জন্য আমরা কি করব, ফ্যামিলি অ্যান্ড নেবারহুড। তাহলে সিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হয়েছে, ক্লিয়ার হয়েছে। নেক্সট, এবার দেখো বলছে অ্যাকর্ডিং টু জিন পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাট হুইচ স্টেজ মোস্ট চিলড্রেন বিকাম ক্যাপেবল অফ পারফর্মিং টাস্ক রিকোয়ারিং কনসেপ্ট অফ কনজারভেশন।
প্রি অপারেশনাল। বাকিরা বি। বাকিটা বলো, অপশন বলো। প্রি অপারেশনাল। এখানে ভালো করে বুঝবে যে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব নিয়ে কোন পর্যায়ে অধিকাংশ শিশু সংরক্ষণ ধারণা প্রয়োজন এমন কাজ করতে সক্ষম হয়। তাহলে দেখো, তোমাদেরকে বলেছিলাম প্রি অপারেশনাল স্টেজে কি বলেছিলাম, যে সংরক্ষণের সূত্র কি বলেছিলাম, সংরক্ষণের সূত্র যে ধরো তোমাদেরকে বলেছিলাম যে এরকম ধরো দুটো পাত্র আছে, ধরো একটা মানে চওড়া বেশি আর একটা হচ্ছে সরু পাত্র। এরকম পাত্রে দুটোতে জুস আছে। ধরো যে ওর মা ওকে কি বললো যে এই জুসটা খেয়ে নাও, তো এবার বাচ্চা কি বলছে যে এই জুসটা আমি খাবো না। কেন না, এখানে কম জুস আছে, এটা আমি খাবো না, আমাকে আরো বেশি দাও। তখন মা বুদ্ধি করে কি করলো, সেম জুসটাকে কি করলো, একটা সরু গ্লাসে ঢেলে দিল, ঢেলে দিলে দেখবে এর হাইটটা বেড়ে গেল। তখন বাচ্চা কি করলো, এটা খেয়ে নিল। তার মানে বুঝতেই পারছো যে প্রি অপারেশনাল স্টেজে এই যে সংরক্ষণের সূত্র, এটা কিন্তু বাচ্চারা বুঝতে সক্ষম হয় না, এটা আসে কনক্রিট অপারেশনাল স্টেজে। বুঝতে পারলে কথাটা আমার? সংরক্ষণের সূত্রটা তোমার বুঝতে সক্ষম হয় না প্রি অপারেশনাল স্টেজে, বুঝতে পারে, এখানে বলেছে ক্যাপেবল বলেছে, দেখো সক্ষম হয়, এই কথাটা ভালোভাবে বুঝবে। এই সংরক্ষণের ধারণাটা ঠিকঠাক আছে আমাদের কনক্রিট অপারেশনাল স্টেজে। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? হুম। নেক্সট, আবার পেঁয়াজে বুঝতেই পারছো শিশু মনোবিজ্ঞানের জনক, মানে সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে। সেই জন্য তোমাদেরকে বারবার বলেছি যে জিন পিয়াজেটা খুব ভালোভাবে পড়বে। আবার দেখো কি বলেছে, যে অ্যাজ পার জিন পিয়াজেস থিওরি সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন কগনিটিভ থিঙ্কিং টেক্স প্লেস থ্রু দ্য প্রসেস অফ, মানে জিন পিয়াজের তত্ত্ব অনুযায়ী জ্ঞানীয় চিন্তায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে। তোমাদের অপশন দেওয়া আছে সাম্য অবস্থা, তারপর দেখো ইরিভার্সিবল থিঙ্কিং, তারপর হচ্ছে মুখস্থ বিদ্যা, তারপর হচ্ছে বিলম্বিত অনুকরণ। বি হবে। বাকিরা একটু ফার্স্ট আনসার দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো ইকুইলিব্রেশন, ঠিক আছে, যখন ইকুইলিব্রেশন অর্থাৎ সাম্য অবস্থায় থাকবে তখন সেরকম কিন্তু আমাদের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না। তাহলে ফার্স্ট অপশনটা আমরা ক্যান্সেল করে দেব। তারপর দেখো মুখস্থ বিদ্যায় সেরকম আমাদের থিঙ্কিংয়ের প্রবলেম মানে চেঞ্জেস হয় না, কগনিটিভ মানে ডেভেলপমেন্টটা ঠিকঠাক হয় না, তাহলে এটাও আমরা এলিমিনেশন করে দেব। তারপর হচ্ছে ডিলে ইমিটেশন অর্থাৎ বিলম্বিত অনুকরণ, কাউকে অনুকরণ করেও আমাদের থিঙ্কিংয়ের সেরকম পরিবর্তন হয় না। তাহলে দেখো আমি এলিমিনেশন করেই বের করে দিলাম যে আমাদের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে কিসের মাধ্যমে, না ইররিভার্সিবল থিঙ্কিংয়ের মাধ্যমে। অপশন বি এটাই হচ্ছে কারেক্ট আনসার। তুমি যখন সাম্য অবস্থায় থাকবে দেখবে তোমার সেরকম থিঙ্কিংয়ের উল্লেখযোগ্য পরিবর্তন হয় না।
তাহলে সেই জন্য আমি কি করলাম, ফার্স্ট অপশনটাকে এলিমিনেশন করে দিলাম। মুখস্থ বিদ্যায় আমাদের থিঙ্কিংয়ের সেরকম পরিবর্তন ঘটে না। তারপর হচ্ছে ডিলে ইমিটেশন, মানে বিলম্বিত অনুকরণেও সেরকম আমাদের কি হয় না, থিঙ্কিংয়ের পরিবর্তন ঘটে না। তাহলে একটাই বেঁচে থাকছে অপশন, সেটা হচ্ছে যে অপরিবর্তনীয় চিন্তা, যেটাকে আমরা বলি ইরিভার্সিবল থিঙ্কিং। নেক্সট, দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং প্রপোজ দ্যাট আওয়ার স্পেসিফিক মেন্টাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেসেস ক্যান বি ট্রেসড টু আওয়ার ইন্টারাকশন উইথ আদার্স। বলছে নিম্নলিখিত কার মতে আমাদের নির্দিষ্ট মানসিক গঠন ও প্রক্রিয়াগুলি অন্যদের সঙ্গে আমাদের পারস্পরিক ক্রিয়া থেকে উৎসারিত। ফার্স্ট বলেছে গার্ডনার, সেকেন্ড কোহলবার্গ, থার্ড দেখো পিয়াজে, ফোর্থ হচ্ছে ভাইগটস্কি। চেষ্টা করো, বলো। বি, কোহলবার্গ। কি বলেছেন কোহলবার্গ? কোহলবার্গের থিওরি তো নৈতিক বিকাশের উপর। ডি। বলো। এ আর সি এর মধ্যে এ হচ্ছে, দেখো, অন্যদের সঙ্গে পারস্পরিক ক্রিয়া, ঠিক আছে, মানে একে অপরের সাথে কথোপকথন হতে পারে, ঠিক আছে, ইন্টারাকশন হতে পারে, যেটা বললাম সংযোগ। তো দেখবে যে এই ইন্টারাকশন নিয়ে, হ্যাঁ, এ গার্ডনার কি দিয়েছিলেন? হ্যাঁ, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি দিয়েছিলেন গার্ডনার। তাহলে দেখো, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এটা আছে আমাদের, এটাকে আমরা সহজ ভাষায় বলি যদি সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া। তো মানে সোশিও কালচারাল থিওরি কার, বলো? ভাইগটস্কি। তার মানে তোমাদেরও স্ক্যাফোল্ডিং এর প্রয়োজন পড়ছে, তোমাদেরকেও ক্লু দি। হুম, তোমাদেরও সাপোর্টের প্রয়োজন পড়ছে, ক্লু দিতে হচ্ছে। তাহলে হবে, আনসার হবে ভাইগটস্কি। নেক্সট, শেখাকে সহজ করতে ভাইগটস্কি নিম্নলিখিত কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? এগুলো আমরা বারবার পড়ছি, এগুলো কিন্তু রিপিটেশন হচ্ছে কোশ্চেনগুলো, এর আগেও পড়েছি আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে। কি বলছে যে নিম্নলিখিত কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? কালচারাল টুলস, মানে হচ্ছে সাংস্কৃতিক উপকরণ, সামাজিক বিচ্ছিন্নতা, পুরস্কার ও শাস্তি, অনুশীলন ও পুনরাবৃত্তি। তোমরা সবাই বলছো এ, তাই তো? তাহলে সঠিক আনসারটা হচ্ছে এ, এটাই ঠিক, ভেরি গুড, এটাই হচ্ছে সঠিক আনসার। কারণ আমরা তিনার যে থিওরি সেটা হচ্ছে সোশিও কালচারাল থিওরি। তো এখানে দেখো কালচারাল কথাটা আছে, মানে শেখার ক্ষেত্রে তিনি কালচারাল যে বলতে পারো ইম্পর্টেন্স, সেটাকে কি করেছেন, বেশি এমফোসাইজ করেছেন। তাহলে এটা হয়ে যাবে সঠিক আনসার এ। নেক্সট, তারপর দেখো, লরেন্স কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী কোন পর্যায়ে শিশুরা বলছে নিজের ও অন্যের কাজ বিচার করতে যেমন করো তেমন পাও, মানে টিট ফর ট্যাট যুক্তি অনুসরণ করে, বলো?
বলো দেখি, বলো, ভুল হতেই পারে, আমি ঠিক কারেকশন করে দেবো, বলো তোমাদের যেটা মনে হচ্ছে বলো। তোমার সি মনে হচ্ছে, বাকিদের? তো তোমাদেরকে বলেছিলাম যে কোহলবার্গের, বলেছিলাম যে তোমাদের যে প্রি অপারেশনাল স্টেজ, তারপর হচ্ছে প্রি কনভেনশনাল, তারপরে হচ্ছে কনভেনশনাল, তারপর হচ্ছে পোস্ট কনভেনশনাল। তো এখানে দেখো টিট ফর ট্যাট, মানে যেরকম করবে সেরকম, মানে তুমি যেরকম দেখো, যেরকম তুমি কাজ করবে সেরকম তুমি ফল পাবে। ধরো এই ভাবনাটা বাচ্চাদের মধ্যে থাকে, ধরো এই স্টেজের বাচ্চারা কি করে, ধরো ওর দুই বন্ধু ক্লাসে বসে আছে ক্লাসে, এবার এক কি করলো, ওর বন্ধু কি করলো, যে অন্যজনের ধরো যে জ্যামিতি বক্সটা ছুঁড়ে দিল, তখন ও কি করবে, যেহেতু ওর জ্যামিতি বক্সটা ছুঁড়ে দিল, তখন ওইও কি করবে, ওর বন্ধু জ্যামিতি বক্সটা ওইও ছুঁড়ে দেবে। ওকে যদি ওর বন্ধু কি করে না মারতে আসে, তাহলে ওইও কি করবে, বন্ধুকে মারতে আসবে। এরকম চিন্তা ভাবনা কোথায় আসে, আমরা দেখেছিলাম যে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, এটা দেখতে পাওয়া যায় বাচ্চাদের মধ্যে প্রি অপারেশনাল, মানে বলতে পারো প্রি না, প্রি কনভেনশনাল হবে, যেটা হচ্ছে কি, সেটা এখানে দেখো, ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন, না গুড বয় নাইস ওরিয়েন্টেশন, না সোশ্যাল অর্ডার মেনটেনিং ওরিয়েন্টেশন, না সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, কোনটা হবে বলো তাহলে? ক্লু তো দিলাম তোমাদের। এ হবে, তাহলে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন, তাহলে সঠিক আনসার হচ্ছে এ। নেক্সট, নির্মাণবাদী যারা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট শ্রেণীকক্ষে ড্যাশ শিক্ষার্থীদের ড্যাশ উপায়ে শেখার উৎসাহিত করা হয়, থ্রু ডিসকভারি, ফর গেইনিং এক্সটার্নাল রিওয়ার্ডস, বাই প্যাসিভ ইমিটেশন, বাই রোট মেমোরাইজেশন। এ। তাহলে যারা কনস্ট্রাকটিভিস্ট তারা বিশ্বাস করেন কি, ডিসকভারি লার্নিং, তাই তো, মানে হচ্ছে আবিষ্কারের মাধ্যমে শিক্ষা। তাহলে কোন অপশনে আছে, এটা অপশনে আছে এ অপশনে, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে দেখো, বাই প্যাসিভ ইমিটেশন, আমরা জানি যে লার্নিং হচ্ছে একটা পুরো অ্যাক্টিভ প্রসেস, তাহলে এই প্যাসিভ কথাটা দেখতে পাচ্ছ, তার মানে এই সি অপশনটাকে আমরা নেবই না। তারপর দেখো রোট বলছে মেমোরাইজেশন, মুখস্থ করার মাধ্যমে, তাহলে এই অপশনটাও হবে না। তাহলে আমাদের সঠিক আনসারটা হয়ে যাবে থ্রু ডিসকভারি, মানে কনস্ট্রাকটিভিস্ট যারা তারা বিশ্বাস করেন কি, লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই ডিসকভারি, ঠিক আছে, মানে আবিষ্কারের মাধ্যমে কি করবে না, মাধ্যমে তারা শিখবে। এই কনস্ট্রাকটিভিস্ট ছিলেন পিয়াজে, জিন পিয়াজেও ছিলেন। জিন পিয়াজে ওই জন্য কি বলেছেন, শিশুরা হচ্ছে এক একটা সায়েন্টিস্ট, মানে ওরাই কি করবে, ভুল করবে, এই ভুলের মাধ্যমে ওরা নিজেরাই শিখতে থাকবে। নেক্সট, তারপর দেখো, পিয়াজের মতে শিশুদের মধ্যে ব্যক্তিগত কথা, মানে যেটাকে আমরা বলি প্রাইভেট স্পিচ, ড্যাশ তাদের ড্যাশ নির্দেশ করে, বলো। বাকিরা বলো। চেষ্টা করো কি হবে। দেখো পিয়াজের মতে যদি বলা হয় যে প্রাইভেট স্পিচ
মানে হচ্ছে তোমাদেরকে বলেছিলাম এই প্রাইভেট স্পিচের কথাটা তোমার ভাইগোরসির এতে দেখতে পাবে, যে বাচ্চারা কি করে না অনেক সময় বলে বলে টাস্কগুলো করে। তো এই প্রাইভেট হ্যাঁ বলো। হ্যাঁ, এবার দেখো জিন পিয়াজ, হ্যাঁ জিন পিয়াজে দেখো, জিন পিয়াজের আমরা যদি থিওরি পড়ি, তাহলে জিন পিয়াজের থিওরি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে। তাহলে তিনার মতে হচ্ছে ইনঅ্যাবিলিটি টু রেগুলেট দেয়ার থটস, মানে তারা কি করতে পারে না, নিজের যে থটস অর্থাৎ চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই জন্য তারা কি করে না বলে বলে সেই কাজটা করে। তাহলে জিন পিয়াজের মতে এটা হবে 2 নম্বর অপশান। এখানে কিন্তু ভাইগর্স্কির মতে বলেনি, এখানে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেবে, যেখানে পিয়াজের মতে বলেছে। তাহলে এটা হচ্ছে ইনএবিলিটি টু রেগুলেট দেয়ার থটস, মানে ওরা নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই জন্য ও যে চিন্তাটা করছে, ঠিক আছে, সেটাকে ও কাজ মানে সেটা ওটাকে এক্সিকিউশন করার জন্য কি করে না ওটা বলে বলে কাজটা করে। তাহলে এটা সঠিক আনসার হয়ে যাবে 2 নম্বরটা বি। তারপর সমকালীন তত্ত্ব অনুযায়ী বুদ্ধিমত্তাকে ধরা হয় একমাত্রিক সাধারণ ক্ষমতা, বহুমাত্রিক ক্ষমতা যার বিভিন্ন দিক রয়েছে, বংশগতির দ্বারা প্রভাবিত নয় এমন ক্ষমতা, পরিবেশগত উপাদান দ্বারা প্রভাবিত নয় এমন ক্ষমতা। বলো। বি। বি, সবাই বি বলছো, বাকিরা অনেকে চ্যাটে আনসার করছো। বি হবে, ভেরি গুড, বি হবে। মানে কি আছে না আমাদের বুদ্ধি হচ্ছে বহুমাত্রিক, অনেকগুলো ডাইমেনশন আছে, তোমাদেরকে এর আগেও বলেছি, লিঙ্গুইস্টিক ডাইমেনশন হতে পারে, তারপরে ম্যাথামেটিক্যাল বলেছিলাম, তারপরে আর কি হতে পারে, স্পেশাল হতে পারে, তার মানে বহুমাত্রিক, তাহলে মাল্টি ডাইমেনশনাল। এই মাল্টি ডাইমেনশনালে তোমাদেরকে বলেছিলাম যে হতে পারে যে কারো কোনো ডাইমেনশনে খুব ভালো, কেউ অন্য ডাইমেনশনে হয়তো অতটা ভালো না, সেই জন্য দেখবে তোমরা যে তোমরা হয়তো কি অঙ্কে খুব ভালো, ম্যাথে খুব ভালো, কিন্তু ল্যাঙ্গুয়েজে হয়তো মানে ম্যাথের তুলনায় হতো তোমাদের বুদ্ধিটা কম, তার মানে তোমাদের মধ্যে কি আছে না রিজনিং অ্যাবিলিটি বেশি আছে, আর তোমাদের মধ্যে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সটা তুলনামূলক কম আছে। নেক্সট, একজন শিক্ষক প্রায়ই বলেন মেয়েরা নাচে ভালো এবং ছেলেরা বিজ্ঞানে ভালো, এই বক্তব্যটি হলো অপশন বি। এগুলো কিন্তু রিপিটেশন হচ্ছে, এগুলো করিয়েছি এর আগে। তোমাদেরকে বারবার বলি যে তোমরা প্রিভিয়াস ইয়ার করলে তোমরা দেখবে যত বেশি বেশি প্রিভিয়াস ইয়ার করবে দেখবে যে কোয়েশ্চেনের রিপিটেশনের সংখ্যা বাড়তেই আছে। তার মানে যে গার্লস আর গুড অ্যাট ডান্স অ্যান্ড বয়েজ আর গুড অ্যাট সায়েন্স, মানে মেয়েরা নাচে ভালো আর ছেলেরা বিজ্ঞানে ভালো, একজন শিক্ষক বলছেন, তার মানে এটা হচ্ছে একটা বললাম যে লিঙ্গগত স্টেরিওটাইপ, মানে এটা সমাজ প্রচলিত, মানে এটা সমাজে প্রচলিত আছে, মিথটাকেই কি করছে না আরো প্রচলন মানে সেটাকে আরো স্ট্রং করার চেষ্টা করা হচ্ছে, সেটাকেই বলে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে এটাকে যে যেগুলো সমাজে প্রচলিত সেগুলোকে আমরা বলি জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গগত স্টেরিওটাইপ। তাহলে ঠিকই বলেছো তোমরা, এটা হচ্ছে সেকেন্ড অপশন। এটা কিন্তু জেন্ডার বায়াস না, অনেকেই কিন্তু এই অপশনটা করতে যায়, এই অপশনটা করবে না, এটা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। নেক্সট, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যগুলোকে বিবেচনায় নিতে গুরুত্বপূর্ণ হলো অপশন এ। বাকিরা
এ এ হবে। দেখো অনেকেই কিন্তু এই কোয়েশ্চেনটা মানে আমি যাদেরকে পড়াতাম এর আগে সিটেটের কোয়েশ্চেন ওরা কিন্তু এই যে এই অপশনটা করে চলেছিল ডি অপশনটা কি দেখো ডিভাইড স্টুডেন্টস ইন ডিফারেন্ট গ্রুপ বেসড অন দেয়ার সোশ্যাল অ্যান্ড কালচারাল আইডেন্টিটিস। এটা কিন্তু হবে না, মানে সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের আলাদা করা কিন্তু যাবে না। এটা কিন্তু বলতে পারো ইনক্লুসিভ এডুকেশনের একদম বিপরীত। তাহলে ডি অপশনটা কিন্তু করা যাবে না। তাহলে তোমরা সঠিক আনসার বলেছো যে অ্যাডপ্ট চাইল্ড সেন্ট্রিক পেডাগজি, মানে হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি গ্রহণ করা। এটাই হয়ে যাবে আমাদের সঠিক আনসার। নেক্সট, মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ, মানে মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হলো, এগুলোও করানো হয়েছে বলো। সবাই তোমরা ডি বলছো। তাহলে দেখো মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার অনুভূতি সৃষ্টি করা। তারপর দেখো আমাদের কি করতে হয় না, যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন আমাদেরকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা খুঁজতে হবে। তারপর দেখো শিক্ষার্থীদের মধ্যে ব্যর্থতার ভয় সৃষ্টি করা, এটা তো হবেই না, বি নম্বরটা ক্যান্সেল করে দেবো। ক্যাটাগরাইজ স্টুডেন্টস অ্যাজ পাস অর ফেল, মানে শিক্ষার্থীদের পাস ফেল হিসেবে শ্রেণীবদ্ধ করা, এটাও হবে না। তাহলে দেখো শেখার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অগ্রগতি ও সমস্যাগুলি বোঝায়, এটার জন্যই আমরা কি করি না অ্যাসেসমেন্ট করে থাকি। তাহলে সঠিক আনসারটা হয়ে যাবে ডি। একদম ঠিক বলেছো তোমরা সবাই। দেখো এখানে একটা অ্যাজারশন দেওয়া আছে আর একটা রিজন দেওয়া আছে। তাহলে দেখো একজন শিক্ষকের উচিত শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করা। তো বলো অ্যাজারশনটা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। এবার দেখো এর কারণ বলেছে প্রশ্ন করা সমালোচনামূলক চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো এর সঠিক ব্যাখ্যা করছে কিনা। ঠিক তো, কিন্তু উপরেরটাকে কি এটাকে ওর এই যে অ্যাজারশন আছে ওর কারণটাকে কি ব্যাখ্যা করছে? করছে, হ্যাঁ করছে। প্রশ্ন করা সমালোচনামূলক চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? আমরা বলবো যে এ এবং আর দুটোই হচ্ছে সত্য এবং আরটা হচ্ছে, হ্যাঁ আরটা হচ্ছে কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। এগুলো কিন্তু তোমরা দেখবে আগের সিটেটের কোয়েশ্চেনে কিন্তু এরকম কোয়েশ্চেন দেওয়া হতো না, এখন দেওয়া হচ্ছে অ্যাজারশন আর রিজন। এটা ভালোভাবে সেই জন্য তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে রাখছি। তোমরা যখন এই কোয়েশ্চেনগুলো ফেস করবে তোমাদের যেন কোনো সমস্যা না হয়, এরকম যেন মনে না হয় যে এগুলো হচ্ছে একদম নতুন কোয়েশ্চেন, আমরা তো কখনো দেখিনি। তাহলে আমাদের সঠিক আনসার হবে এ। আবার দেখো আবার অ্যাজারশন আর রিজন দেওয়া আছে। বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীদের সফল অন্তর্ভুক্তির জন্য মানক পাঠ্যক্রম প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। তারপর দেখো মানক পাঠ্যক্রম শিক্ষার্থীদের সব ধরনের ব্যক্তিগত পার্থক্যকে বিবেচনা করে, মানে ইংলিশটাও একবার দেখে নিই আমরা। ইট ইজ ইম্পর্টেন্ট টু ইমপ্লিমেন্ট স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম ফর সাকসেসফুল ইনক্লুশন অফ স্টুডেন্টস বিলঙ্গিং টু ডিসঅ্যাডভান্টেজড গ্রুপ। এবার কারণ বলেছে স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম অ্যাকাউন্টস ফর অল কাইন্ডস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং লার্নার্স। বলো। এই যে বললাম স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, দুটোই ভুল আছে বলছো। আমরা বলি না স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন মানে কি বুঝি আমরা, মানে খুব কঠিনও হয়নি খুব, হ্যাঁ। তাহলে দেখো
এখানে দেখো ফার্স্ট বলেছে বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীদের সফল অন্তর্ভুক্তির জন্য মানব পাঠ্যক্রম প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। এটা এই অ্যাজারশনটা ভুল বলছো তোমরা, মানে স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম তা গুরুত্বপূর্ণ না বলছো তোমরা। তারপর দেখো হ্যাঁ দেখো বঞ্চিত মানে যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, ঠিক আছে, তাদের ইনক্লুশনের জন্য বলা হয়েছে, মানে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। এখানে দেখো ইনক্লুশন কথাটা হ্যাঁ অ্যাজারশনটা একদম ঠিক বলা আছে। এবার দেখো নেক্সট বলেছে স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম অ্যাকাউন্টস ফর অল কাইন্ডস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং লার্নার্স। তোমাদেরকে বলেছিলাম যে ইনক্লুসিভ এডুকেশনে সবার কথা কিন্তু ভাবা হয়, মানে এমন একটা মানে বলতে পারো যে পাঠ্যক্রম তৈরি করা হয় যেখানে সব ধরনের স্টুডেন্টদের কি আছে না সুযোগ আছে। তাহলে এর রিজনটাও কিন্তু ঠিক দেওয়া আছে, দুটো ঠিক। হ্যাঁ, তাহলে এ এবং আর উভয়ই সত্য, এবং এই যে আর এটা এর সঠিক ব্যাখ্যা, মানে বলতে পারি আমরা আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। তাহলে এটাই হবে সঠিক আনসার। নেক্সট, নিম্নলিখিত কোন বিষয়টি শিক্ষার অন্তর্ভুক্তিকে বাধা দেই বলেছে। অপশন সি ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্সেসিবিলিটি। আর কেউ? দেখো আমাদেরকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু খুঁজতে হবে, বললাম শিশু কেন্দ্রিক শিক্ষাদান, এটা কিন্তু বাধা দেই না, ঠিক আছে, তাহলে এটাকে এলিমিনেশন করে দেবো। এ আর সি এর মধ্যে মানে কি হচ্ছে, এও হতে পারে কিংবা সি। তারপরে দেখো কম্পিটিশন অ্যামং স্টুডেন্টস, আর এখানে দেখো ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে পরিকাঠামোগত প্রবেশযোগ্যতা। এই দুটোর মধ্যে আমরা যদি কম্প্যারিজন করি তাহলে সিটাই হবে সঠিক আনসার। কারণ দেখবে এখনো অনেক স্টুডেন্ট মানে অনেক স্কুল আছে যেখানে যারা বললাম যে তোমাদেরকে যে যারা প্রতিবন্ধী স্টুডেন্ট তাদের জন্য সেরকম কিন্তু এখনো ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেনি, তো এটাও কিন্তু একটা বাধা। তাহলে সিটাই হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এটাও একটা বাধা, ঠিক আছে, প্রতিযোগিতা যে মানে একটা অসম প্রতিযোগিতা হয়, কিন্তু যদি আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট খুঁজি তাহলে সেটাই হবে সঠিক আনসার। বুঝতে পারলে? তাহলে যারা সি বলেছো সঠিক বলেছো। অনেকেই বলেছো তোমরা সি। নেক্সট, ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক। এগুলো বারবার পড়ানো হয়েছে তোমাদের লার্নিং ডিসএবিলিটিতে, বলো দেখি। তারা প্রায় পাঠ্য বোঝার ক্ষেত্রে অসুবিধায় পড়ে, তারা সব সময় অলস, তারা কোনো ক্ষেত্রেই মেধাবী বা প্রতিভাবান হতে পারে না, তাদের সব সময় বলছে তাদের সব সময় গড়ের চেয়ে বেশি বুদ্ধিমত্তা থাকে। তাহলে বলছো তোমরা যে তারা প্রায় পাঠ্য বই বোঝার ক্ষেত্রে অসুবিধায় পড়ে। সঠিক, এটা অসুবিধায় পড়ে। কারণ তোমাদেরকে বলেছিলাম যে ডিসলেক্সিয়ায় আক্রান্ত হয়ে গেলে কি হয় না, তোমার ওরা রিভার্স অর্ডারে দেখে, অক্ষরগুলোকে উল্টে দেখে। সেই জন্য তোমাদেরকে এক্সাম্পল দিয়ে থাকি, ধরো লেখা আছে ব্যাড, BAD, ডিসলেক্সিয়ায় যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে হবে একজন ডিসলেক্সিক কিভাবে দেখবে এটাকে, DAB। ধরো অঙ্কের টিচার লিখছে 9, ও দেখবে 6, অঙ্কের টিচার লিখছে 6, ও দেখবে 9, তাহলে কি হবে তার পাঠ্য বই। এবার দেখো ও যদি লেটারগুলোই না বুঝতে পারে তাহলে ওয়ার্ড বুঝতে পারবে না, এবার ওয়ার্ড যদি না বুঝতে পারে তাহলে সেন্টেন্স বুঝতে পারবে না, সেন্টেন্স না বুঝতে পারলে কি হবে না, তার
যে রিডিং অ্যাবিলিটি সেটা ঠিকঠাক হবে না। সেজন্য এটা হবে সঠিক আনসার, তোমরা ঠিক বলেছো। নেক্সট, আবেগপ্রবণতা, অমনোযোগ এবং বিশৃঙ্খলা এগুলি কোনটির সরাসরি লক্ষণ? অপশন এ। অপশন এ। তোমরা এলিমিনেশন করেও কিন্তু করতে পারবে, একটু বুদ্ধি খাটিয়ে নাও, এলিমিনেশন করেও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশনে বাধা। তাহলে দেখো, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট মানে দৃষ্টিহীনতা, এটা হবে না, তাহলে এটা এ করে দিচ্ছি। ডিসলেক্সিয়া তো একটু আগেই ডিসকাশন করলাম। অটিজম হচ্ছে যে অন্যের সাথে আমাদের কি হয় না, ইন্টারাকশনে অসুবিধা হয়। আর এটা দেখো যে খুব আবেগপ্রবণতা, অমনোযোগ, এখানে বুঝতেই পারছো এই যে এখানে ডেফিসিট কথাটা আছে, তাই তো? অমনোযোগের মানে দেখো, অমনোযোগ মানে কি, মনোযোগের একটা ডেফিসিট বলতে পারি আমরা, যে ঘাটতি। তাহলে এই এডিএইচডিটাই হবে সঠিক আনসার, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা বাচ্চাদের মধ্যে খুব দেখা যায়। তাহলে সঠিক আনসারটা হবে আমাদের এ। দেখবে ওকে পড়তে বসাবে, ও একদম পড়ায় মনোযোগ দিতে পারবে না, আর এদিক ওদিক মানে কি করবে, এদিক ওইদিক ওর মনোযোগটা চলে যাবে, আর ও দেখবে স্থির থাকতে পারবে না, ছটপট করে, মানে ওকে বসিয়ে রাখবে কিন্তু ও স্থির থাকতে পারবে না, একবার এইদিকে সরবে একবার ওইদিকে সরবে, অন্য কথাতে চলে যাবে, ও মানে অ্যাটেনশন দিতেই পারবে না। তো এটা হচ্ছে এডিএইচডি। তারপরে দেখো, শিক্ষার্থীদের নির্দিষ্ট শেখার অসুবিধা শনাক্ত করার জন্য কোনটি একটি ব্যাপক পদ্ধতি, ব্যাপক পদ্ধতি বলেছে, কম্প্রিহেন্সিভ মেথড, আইকিউ টেস্ট, তারপর দেখো এমসিকিউ বেস্ট টেস্ট, না এক্সাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, না কেস স্টাডি। অপশন বি। বাকি বলো। শিক্ষার্থীদের নির্দিষ্ট শেখার অসুবিধা শনাক্ত করার জন্য কোনটি একটি ব্যাপক পদ্ধতি, ব্যাপক পদ্ধতি মানে সব কিছুই ওর আমরা শনাক্ত করতে পারবো, মানে একটা কম্প্রিহেন্সিভ মেথড বলতে পারো, ওর মধ্যে সব কিছুই থাকবে। অপশন ডি কিংবা বি, এই দুটোর মধ্যে কি হচ্ছে, কেস স্টাডি মানে ওর নির্দিষ্ট বাচ্চাটার দেখো, সম্পর্কে এই করা। মাল্টিপল চয়েস বেসড কোয়েশ্চেন্স, ঠিক আছে, এটা কিন্তু আমরা কম্প্রিহেন্সিভ মেথড বলতে পারবো না, তাহলে এটাকে আমি তোমাকে এলিমিনেশন করেই দিলাম। এক্সামস অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, এটাও হবে না, এটাকেও আমি এলিমিনেশন করে দিচ্ছি। দেখো, কেস স্টাডি কি, কেস স্টাডি হচ্ছে ইনডেপথ স্টাডি করব কোনো একজন পার্সনের সম্পর্কে, ওটাকে আমরা বলবো কেস স্টাডি, মানে পুরো ওর, এটা সাইকোলজিতে একটা তোমার ইয়ে আছে, মানে বলতে পারো যে একটা টার্ম আছে, যে কেস স্টাডি হচ্ছে কি, বা একটা কনসেপ্ট, যে পুরো একটা পার্সনের আমরা ইনডেপথ পুরো ওর সব কিছুই জানছি আমরা, যে কি সমস্যা কি স্ট্রেংথ সব কিছুই শনাক্ত করছি ওর মধ্যে, তো এটাকে বলা হয় ইনডেপথ স্টাডি অফ এ পার্সন, তো এটাকেই বলবো আমরা কেস স্টাডি। বুঝতে পারলে? তাহলে সঠিক আনসারটা হবে কেস স্টাডি। হয়েছে? ক্লিয়ার হয়েছে? বলো, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাব। শিশুরা কার্যকরভাবে শেখে ড্যাশ দ্বারা, এটা করিয়েছি তোমাদেরকে,
অপশন বি। দেখবে এই কোয়েশ্চেনটা আর আগের একটা সালের কোয়েশ্চেন দেখবে পুরোপুরি অনেকটাই দেখবে যে 90% মিল আছে কোয়েশ্চেনগুলোর মধ্যে। তাহলে দেখো কার্যকরভাবে শেখে মানে চিলড্রেন লার্ন ইফেক্টিভলি বাই বিষয়বস্তু মুখস্থ করার মাধ্যমে, তাহলে এটা তো হবে না, মুখস্থ করাটা হচ্ছে একটা কার্যকর মেথড, এটাও হবে না। তারপর দেখো নেক্সট হচ্ছে শাস্তির ভয়ে, এটাও কিন্তু ইফেক্টিভ লার্নিং না। তারপর হচ্ছে প্যাসিভ লিসনিং, দেখো এই প্যাসিভ কথা দেখলেই লার্নিং এর মধ্যে আসবে না, কারণ লার্নিং হচ্ছে আমাদের পুরোপুরি অ্যাক্টিভ প্রসেস, তাহলে এটাকেও আমরা নেব না। তাহলে আশেপাশের মানুষ ও বস্তুর সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ইন্টারঅ্যাক্টিং উইথ অবজেক্টস অ্যান্ড পিপল অ্যারাউন্ড দেম, তাহলে এই বিটাই হচ্ছে সঠিক আনসার। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। নেক্সট, নিম্নলিখিত কোনটি শিক্ষার্থীদের শেখায় অংশগ্রহণ বৃদ্ধি করে? হ্যাঁ দেখো 4 নম্বর হচ্ছে প্রেজেন্টিং কন্টেন্ট হুইচ ইজ ডিসকানেক্টেড ফ্রম দেয়ার কনটেক্সট, তাদের প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কহীন বিষয়বস্তু উপস্থাপন। অপশন বি। অপশন বি, সক্ষমতা সম্পর্কে স্থির ধারণা গঠন। তাহলে দেখো নিম্নলিখিত কোনটি শিক্ষার্থীদের শেখায় মানে এনগেজমেন্ট বৃদ্ধি করে? শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ মানে সেলফ রেগুলেশন বাই স্টুডেন্ট, ফরমেশন অফ এন্টিটি ভিউ অফ অ্যাবিলিটি মানে ক্ষমতা সম্পর্কে স্থির ধারণা, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের কম প্রত্যাশা, তাদের প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কহীন বিষয়বস্তু উপস্থাপন। এটা তো করা যাবে না, হ্যাঁ, যেটা সম্পর্কে তারা জানে না, যেটা তাদের। তারপরে দেখো নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের কম প্রত্যাশা, এটাও হবে না। শিক্ষাকে মানে সব সময় টিচার হবে মানে অপটিমিস্টিক, মানে সব সময় কি করবে না বেশি বেশি আশা প্রত্যাশা রাখবে, মানে কম প্রত্যাশা রাখবে না, যতটা স্ট্যান্ডার্ড রাখা প্রয়োজন ততটাই রাখবে। তারপর দেখো নেক্সট হচ্ছে যে সেলফ রেগুলেশন বাই স্টুডেন্ট, আর আরেকটা হচ্ছে ক্ষমতা সম্পর্কে স্থির ধারণা গঠন। তাহলে এই যারা তোমরা বলেছো বি আনসার, সেটা হয়ে যাবে আমাদের সঠিক আনসার। অনেকে চ্যাটে তোমরা আনসার করছো বি, যারা যারা বি বলেছো মনোজ কান্তি বসা, তুমি সব কোশ্চেনের প্রায় আনসার করো। ভেরি গুড। নেক্সট, শিক্ষার্থীদের স্ব উদ্যোগে কাজের মাধ্যমে শেখা এবং শিক্ষকের ভারসাম্যপূর্ণ সহায়তাকে কোন পদ্ধতি গুরুত্ব দেয়? Which of the following approach emphasizes on the learning through self-initiated activity by student and balanced facilitation by the teacher? আচরণবাদ, অবজারভেশনাল, তারপর হচ্ছে ব্যাখ্যামূলক, না সামাজিক নির্মাণবাদ? অপশন ডি। অপশন ডি। তুমি বি বলছো তাই তো? কেউ বলছো তোমরা বি, কেউ বলছো ডি। তাহলে দেখো এখানে বলেছে সেলফ ইনিশিয়েটেড, তাহলে মানে নিজেরাই শিখতে পারে, এটা কোন ভিউ থেকে আমরা দেখতে পাই? কনস্ট্রাকটিভিস্ট ভিউ থেকে, বাচ্চারা নিজে থেকেই শেখার প্রবণতা দেখায়। তাহলে কোন অপশনে আমরা দেখতে পাচ্ছি?
তাহলে এই অপশনটা হচ্ছে, এটা হবে সঠিক আনসার হবে আমাদের ডি। তাহলে ডিটাই হচ্ছে আমাদের সঠিক আনসার, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। অ্যাকচুয়ালি বিহেভিয়ারিজম অর্থাৎ ব্যবহার, যারা আচরণবাদ, তারা বেশিরভাগই কিসে বিশ্বাস করে? তোমার নাচারে বিশ্বাস করে। তারপর দেখো অবজারভেশনাল লার্নিং মানে হচ্ছে দেখে দেখে শেখা। তারপর হচ্ছে ব্যাখ্যামূলক শিক্ষাদান, এটা তো হবেই না, তাহলে ডিটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। নেক্সট। ওকে, অনেকেই বলেছো ডি আনসার। আবার দেখো অ্যাজারশন আছে আর রিজন আছে। দেখো নির্মাণবাদী শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বলছে সমালোচনামূলক চিন্তা ও সমস্যা সমাধান দক্ষতা বিষয়ে সহায়ক সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। এবার দেখো ইংলিশটা দেখো, ইন আ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ইট ইজ ইম্পর্টেন্ট টু ক্রিয়েট অপরচুনিটিজ which help students to develop critical thinking and problem solving skills. অ্যাজারশনটা ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি, তাই না? অপশন ডি। তারপর দেখো মিনিংফুল লার্নিং ইজ প্রাইমারিলি রিপ্রোডাকশন অফ নলেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজারশনও ঠিক আছে, আর তোমার রিজনও ঠিক আছে, কিন্তু এটার কি ব্যাখ্যা করছে? এটা বলছিলাম আমি তোমাদেরকে, অ্যাজারশন কি ব্যাখ্যা করছে রিজনটা? মানে আলাদা আলাদা ভাবে দুটো ঠিক। হ্যাঁ, বি অপশনটা হবে, ওটাই বলছিলাম তোমাদের যে দুটোই আলাদা আলাদা ভাবে ঠিক, এটাও ঠিক এটাও ঠিক। তাহলে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। তাহলে বিটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। নেক্সট, ভুল, তাই তো বলছে এরর্স শেখার প্রক্রিয়ায় কোনো ভূমিকা রাখে না, শুধুমাত্র নেতিবাচক মানে ক্যান বি এলিমিনেটেড অনলি বাই দ্য ওয়ে অফ নেগেটিভ রিইনফোর্সমেন্ট। কেবলমাত্র শেখার প্রতিবন্ধকতা আছে এমন শিক্ষার্থীরাই করে। শেখার ঘাটতি বোঝার জন্য শিক্ষকের উচিত ভুলগুলো ভালোভাবে বিশ্লেষণ করা। অপশন ডি। অপশন ডি। বাকিরা খুব সহজ কোয়েশ্চেন, এটা অনেকেই ডি অপশন করছো তোমরা। তো আমরা একটা খুব সহজ ভাষায় জানি কি, টু ইর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল হয়। সেটা শিক্ষা মানে তোমরা বলতে পারো শিক্ষাক্ষেত্রেও প্রযোজ্য, এটা যে ভুল হবে, তার মানে দেখো শেখার প্রক্রিয়ায় কোনো ভূমিকা রাখে না, এটা তো হবে না, ভূমিকা রাখে। শুধুমাত্র নেতিবাচক মানে হচ্ছে ক্যান বি এলিমিনেটেড বাই দ্য ওয়ে অফ নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এটাও হবে না। নেক্সট হচ্ছে কেবলমাত্র শেখার প্রতিবন্ধকতা আছে এমন শিক্ষার্থীরাই করে, মানে যারা ধরো যে কি ডিসেবল, হ্যাঁ তারাই করে এরকম না, আমরা হ্যাঁ সবাই ভুল করে, ঠিক। তাহলে শেখার ঘাটতি বোঝার জন্য শিক্ষকের উচিত ভুলগুলো ভালোভাবে বিশ্লেষণ করা। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। নেক্সট, মনোযোগ, স্মৃতি এবং সমস্যা সমাধান ইত্যাদি জ্ঞানীয় দক্ষতাগুলি ব্যক্তির আবেগগত অবস্থার দ্বারা প্রভাবিত হয় না। ইতিবাচক আবেগ দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয়, নেতিবাচক আবেগ দ্বারা ইতিবাচকভাবে প্রভাবিত হয়। ব্যক্তির আবেগগত অবস্থার দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়। অপশন ডি। অপশন ডি, ভেরি গুড, অপশন ডি। ব্যক্তির আবেগগত অবস্থার দ্বারা উল্লেখযোগ্যভাবে এটা প্রভাবিত হয়। কেন? যে ধরো তুমি যদি ইমোশনালি ডিস্টার্ব থাকো, তুমি যদি ইমোশনালি ধরো ডিস্টার্ব আছো, তোমার সেরকম তোমার মানে কোনো একটা ধরো যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, আর ওই সময় তোমার কিন্তু কোনো একটা যদি
জিনিসে তোমাকে যদি মনোযোগ দিতে বলা হয়, ধরো যে ক্লাসের ক্ষেত্রে কোনো ক্লাস ধরো তোমার আছে, শিডিউল করা আছে যে এই টাইমে ক্লাস আছে, আর তুমি ইমোশনালি খুব ডিস্টার্ব, দেখবে তুমি মনোযোগ দিতে পারবে না। তার মানে তোমার মনোযোগটা কি করছে না, তোমার আবেগের দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে এখানে দেখো, ব্যক্তির আবেগগত অবস্থার দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়। তাহলে ডিটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। বুঝতে পারলে? তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে, ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাহলে আমাদের নেক্সট ক্লাস আছে কিন্তু আবার 9টা থেকে। তোমাদের আবার আমাদের পেড ব্যাচের ক্লাস আছে 9টা থেকে, ওখানে কিন্তু আবার আরেকটা ক্লাস হবে আজকে। দেখো, একজন শিক্ষকের উচিত শিক্ষার্থীদের শেখার জন্য অনুপ্রাণিত করা, অন্যদের উপর শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য, নগদ পুরস্কার, সার্টিফিকেট ইত্যাদি বাস্তব পুরস্কার পাওয়ার জন্য, ধারণাগুলো বোঝাপড়া বাড়ানোর জন্য, শিক্ষক অভিভাবকদের। হ্যাঁ, অপশন সি। সি, ভেরি গুড, অপশন সি, এনহান্সিং দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্টস। তাহলে সেটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। নেক্সট, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য জোড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধান ক্ষমতায় ইতিবাচকভাবে অবদান রাখে? ডি, ডি, আর কেউ? ডি, ডি। বাকিরা? অপশন ডি হবে। অপশন ডি। তাহলে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য জোড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধান ক্ষমতায় ইতিবাচক অবদান? তাহলে তোমরা বলছো যে ডাইভারজেন্ট থিঙ্কিং আর মেটাকগনিশন, তাই তো? ফার্স্ট দেখো, রেসপন্সেট মেটাকগনিশন, মানে রেসপন্সেট আর মেটাকগনিশন। সেকেন্ড হচ্ছে অ্যানালজিক্যাল আর ফাংশনাল ফিক্সনেস, এটা তো হবে না, কার্যগত স্থিরতা, এটা হবে না। তাহলে এই বি অপশনটাকে আমরা এলিমিনেশন করে দেবো। তারপর দেখো, কনভার্জেন্ট থিঙ্কিংও হবে না, এটাকে আমরা এলিমিনেশন করে দেবো। তাহলে এখানে দেখো রেসপন্সেট, আর এখানে আছে দেখো ডাইভারজেন্ট থিঙ্কিং, আর আরেকটা হচ্ছে মেটাকগনিশন। তাহলে ডাইভারজেন্ট থিঙ্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর মেটাকগনিশন মানে হচ্ছে নিজের থট সম্পর্কে তোমার ভাবনা, ঠিক আছে? নিজের থট সম্পর্কে তোমার ভাবনাটা হচ্ছে মেটাকগনিশন। তাহলে সঠিক আনসার হচ্ছে ডি অপশন। নেক্সট, শ্রেণীকক্ষে শেখার প্রক্রিয়ায় নিম্নলিখিত কোনটি বাধা সৃষ্টি করে? কঠোর বসার ব্যবস্থা, তারপর হচ্ছে মাল্টিপল ওয়েজ অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য ইনফরমেশন, তারপর হচ্ছে বৈচিত্র্যের প্রতি সম্মান, সম্পদ সমৃদ্ধ পরিবেশ। বাধা সৃষ্টি করে কোনটা বলো? মাল্টিপল ওয়েজ অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য ইনফরমেশন মানে তথ্য উপস্থাপনের একাধিক উপায়। বিটা তো সঠিক। বাধা ডি হবে স্যার। বাধা এ আর ডি, কিন্তু সম্পদ যেটা বলছে তার থেকে কঠোর বসার ব্যবস্থা, এটা ঠিক হবে। বাকিরা? রিসোর্স রিচ মানে এনভায়রনমেন্ট বলতে কি বুঝো? রিসোর্স রিচ এনভায়রনমেন্ট বলতে এমন একটা এনভায়রনমেন্ট পড়ার যেখানে তোমার রিসোর্সে সমৃদ্ধ থাকবে, বলতে যেখানে তোমার বলতে পারো টিচিং এইড বলতে পারো, এ মানে ওকে বোঝাতে, ধরো একটা তুমি স্টুডেন্টকে জিওগ্রাফি পড়াবে আর তোমার স্কুলে ম্যাপ নেই, তুমি ভালোভাবে পড়াতে পারবে না। তো এগুলো এক একটা রিসোর্স বলতে পারো, যেগুলো থেকে কি আসে না, নলেজ ভালোভাবে ক্লিয়ার আসে। তাহলে অপশন এ। অপশন ডি হবে তাহলে। যদি রিসোর্স না থাকে কি করে বোঝাবো? হুম, অপশন ডি হবে তাহলে। শ্রেণীকক্ষে শেখার প্রক্রিয়া নিম্নলিখিত কোনটি বাধা সৃষ্টি করে? যদি
এই রিস্ক অপশন তো সঠিক, বাধা সৃষ্টি করবে না। আছে বলছে এখানে যে হ্যাঁ বাধা সৃষ্টি করবে না, যদি রিস্ক থাকে তাহলে তোমার আরো ওটাকে কি করবে, সাহায্য করবে। বিনা করবে, হ্যাঁ, বিনা হবে না। তাহলে এ অপশন রিজিড সিটিং প্ল্যান, এটাই বাধার সৃষ্টি করবে। যে একদম তোমার যদি এরকম নিয়ম থাকে যে যে ফার্স্ট বয় সে একদম ফার্স্ট বেঞ্চে বসবে, যে সেকেন্ড তার পাশে বসবে, এরকম যদি সিস্টেম থাকে এটা কিন্তু একটা বাধা। তারপর দেখো শিক্ষার্থীদের নতুন একটি ধারণা শেখাতে সহায়তা করার জন্য শিক্ষকের উচিত টু সাপোর্ট স্টুডেন্টস ফর লার্নিং আ নিউ কনসেপ্ট, আর টিচার শুড কি করতে পারে, শুধুমাত্র একটি মাত্র পদ্ধতিতে ধারণাটি ব্যাখ্যা করা, শব্দভাণ্ডার ও প্রতীক পরিষ্কার না করা, পূর্ণজ্ঞান সক্রিয়করণ উপেক্ষা করা, বিভিন্ন উপধারণার মাধ্যমে সংযোগ স্থাপন করা। ঠিক, ভেরি গুড। এস্টাবলিশ লিঙ্কস বিটুইন ডিফারেন্ট সাব কনসেপ্টস, ভেরি গুড। নেক্সট, তাহলে এটাই ছিল আজকে আমাদের 15 নম্বর ক্লাস। মানে আমাদের 15টা ক্লাস কিন্তু হয়ে গেল PYQ সিরিজের। তো তোমাদেরকে আবারও বলছি, প্রথমেই বললাম যে তোমাদের একটা যদি তোমরা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদের কনসেপ্টের প্রয়োজন। তো কনসেপ্টের জন্য আমাদের পেড ব্যাচে তো ক্লাস চলছে, তোমরা জানো। সেকেন্ড হচ্ছে তোমাদের প্র্যাকটিস। এই প্র্যাকটিসের জন্য কি করা হচ্ছে, তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানোর পর MCQ প্র্যাকটিস করানো হচ্ছে। তারপর তোমাদেরকে বললাম যে সিরাজেম একাডেমির যে অ্যাপ, সেখানে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মক টেস্ট, এগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য খুব হেল্পফুল, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। থার্ড হচ্ছে যে প্র্যাকটিস করার পর এবার তোমাদের PYQ সিরিজ করতে হবে, তাহলে তোমাদের একটা ধারণা আসবে যে কীরকম কোয়েশ্চেন আসছে, অর্থাৎ বিগত বছরে কীরকম কোয়েশ্চেন্স এসেছিল। সেভাবে তোমাদের কি হবে না, তোমাদের মেন্টাল সেটআপটা সেভাবে হয়ে যাবে যে এরকম কোয়েশ্চেন আসে, তোমাদের একটা অনুমান চলে আসবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে কোয়েশ্চেন বেশি বেশি আসে। তো এটাই হচ্ছে তোমাদের একটা ফুল ফ্লেজড প্রিপারেশন, বুঝতে পারলে? তো তোমাদেরকে প্রথমে সেই জন্য তোমরা প্রথমে কনসেপ্টের জন্য ক্লাসগুলো করো আমাদের, তারপরে প্র্যাকটিসের জন্য তোমরা মক টেস্টগুলো দাও, আর তোমাদেরকে তো বলেছি PYQ সিরিজটা তো করাবোই। তাছাড়াও তোমরা যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে কি নেবে না, তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে বলবো ডিলে করো না, কারণ অনেকটাই ডিলে হয়ে গেছে। আর কম্পিটিশন বুঝতেই পারছো খুব টাফ, মানে এখানে দেখো 5টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। তো 5টা সাবজেক্ট পড়ার জন্য তোমাকে কি করতে হবে না, একটা বলতে পারো যে অর্গানাইজড ওয়েতে পড়াশোনাটা করতে হবে, একটা ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনাটা করতে হবে। এখানে একটা কোনো সাবজেক্ট নেই, তোমাকে CDP পড়তে হবে। আর CDPটা তোমাদেরকে বারবার বলছি, আমি CDP পড়াই, যে এটাকে তোমরা 30 নম্বর ভেবে পড়বে না, এখানে 30 নম্বর আছে, কারণ এখানে 30 নম্বর আছে প্লাস তোমাদের সাবজেক্টের প্যাডাগজি আছে। তো তুমি যদি এই শিশু বিকাশটা এখানে না বুঝতে পারো তাহলে সাবজেক্টের প্যাডাগজি কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড তাদেরকে বলবো এখানে যে সাপোর্টিং নাম্বার দেওয়া আছে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এবং তোমরা দ্রুত যদি ইন্টারেস্টেড থাকো তাহলে দ্রুত তোমাদের এনরোলমেন্টটা করে নেবে। ওকে, তাহলে বাই, দেখা হচ্ছে তাহলে। আজকে আবার 9টার সময় তোমাদের কিন্তু আবার লার্নিংয়ের ক্লাস আছে, তো ওখানে তোমরা কিন্তু জয়েন করবে। ওকে, বাই, এক্সিট করে নাও।